শ্রমিকের সিগারেটের আগুনে গ্যাস সিলিন্ডারের দোকান বিস্ফোরণ, দগ্ধ 10। এদিকে ভিডিও ভাইরাল, দুবাইয়ে পরিবার নিয়ে আমোদ ফুর্তিতে শামীম ওসমান। জানাবো জীবন দেব তবে ৭১-২৪-এর রাজাকারদের হাতে তুলে দিব না, বললেন ইশরাক। আরও জানাবো জামায়াতের সঙ্গে নয়, এনসিপি নেতৃত্বে আসছে নতুন জোট। এবং সর্বশেষ জানাবো নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ, বিএনপি সমর্থন করে না, বললেন সালাউদ্দিন আহমেদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শ্রমিকের সিগারেটের আগুনে গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণ, দগ্ধ 10। চট্টগ্রামের সাতকানিয়া একটি গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মালিক সহ 10 জন শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার সকাল 8টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এক শ্রমিকের সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে। চন্দনাইশ ফায়ার স্টেশন সূত্র জানায়, চট্টগ্রাম জেলার সাতকানিয়ার চরতি ইউনিয়নের চরপাড়া এলাকার বৈলতলী ইউনুস মার্কেট মাহবুব রহমানের দোকানে গ্যাস সিলিন্ডারের বোতল আনলোড করা হচ্ছিল। এ সময় এক শ্রমিক সিগারেট খেলে হঠাৎ আগুন ধরে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে 10 জন শ্রমিক আগুনে দগ্ধ হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন জানান, তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের 36 নম্বর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তির জন্য পাঠান। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। স্থানীয়রা জানান, ভোরে চরপাড়ার ওই সিলিন্ডারের গুদামে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে গুদাম ও আশপাশে অবস্থানরত 10 জন দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ভিডিও ভাইরাল, দুবাইয়ে পরিবার নিয়ে আমোদ ফুর্তিতে শামীম ওসমান। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থান করেছেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। সম্প্রতি সেখানে পরিবারের সঙ্গে আমোদ ফুর্তিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। ভাইরাল ভিডিওতে নারায়ণগঞ্জে আলোচিত এই গডফাদারকে পরিবারের সদস্যদের সঙ্গে বিলাসবহুল গাড়িতে ঘুরতে দেখা যায়। অনেকে এই ভিডিওটি শেয়ার করে নেতিবাচক মন্তব্য করেছেন। নেটিজেনরা বলছেন, হাসিনার লাঠিয়াল দেশের টাকা মেরে বিদেশে গিয়ে ফুর্তিতে মেতে আছে, অথচ দেশের কর্মীরা এখনও রাস্তায় মার খাচ্ছে। নেতারা বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছে, আর পাতি নেতারা দেশে জয় বাংলা বলে চিৎকার করছে। এতে ন্যূনতম লজ্জা নেই। নিহাল হক নামে এক ব্যক্তি লিখেছেন, কর্মীদের ঘরে বাজার করা টাকা নেই, তারা রাস্তায় মিছিল করে, আর নেতারা বিদেশে বসে দুবাই মলে হারাম টাকায় লাইফ এনজয় করছে। তারপরেও কর্মীরা অন্ধভক্ত হয়ে মাঠে নামে, যাতে তাদের জীবন নিয়ে এরা ক্ষমতায় টিকে থাকতে পারে। এর আগে আরও একটি ভিডিওতে শামীম ওসমানকে দুবাইয়ের একটি সুপার মলে কেনাকাটা করতে দেখা গিয়েছিল। একের পর এক এসব ভিডিও প্রকাশিত হওয়ার পর তার বিলাসবহুল জীবনযাপন নিয়ে ব্যাপক প্রশ্ন উঠছে। বিশেষ করে দলের নেতাকর্মীরা দেশে চরম বিপদের মুখে পড়লেও তিনি বিদেশে ভোগ বিলাসে মগ্ন। বিভিন্ন সূত্র জানায়, 5 আগস্টে গণঅভ্যুত্থানের পর শামীম ওসমান দেশ ছেড়ে পালিয়ে যান। প্রথমে তিনি ভারতে যান এবং পরে দুবাই গিয়ে অবস্থান নেন। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার সহ নানা অভিযোগ রয়েছে। ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশন তার এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা করেছে এবং তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে। জীবন দেব তবু ৭১-২৪-এর রাজাকারদের হাতে তুলে দিব না, বললেন ইশরাক। পিয়ার নির্বাচনী পদ্ধতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, দেশের জন্য জীবন দিয়ে দিব, তবু ৭১ আর ২৪ এই দুই প্রজাতির রাজাকারদের হাতে তুলে দিব না। মঙ্গলবার মধ্যরাতে সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি আশঙ্কা প্রকাশ করেন। পোস্টটি হুবহু তুলে ধরা হলো। একটি রাজনৈতিক দল এই মুহূর্তে কেন পিয়ারের জন্য মরিয়া হয়ে উঠতে পারে অনেকের মতো, সেটা আমারও প্রশ্ন। যদি একটি দলের সম্ভাব্য ভোটের শতাংশ দেশের নিবন্ধিত মোট ভোটারের একটি নগণ্য অংশ হয়, তাহলে পিআর পদ্ধতির মাধ্যমে দেশবিরোধী চক্রান্তকারী আওয়ামী লীগের সাথে আঁতাত করে নিজ মার্কায় আওয়ামী ভোট কাস্ট করে ক্ষমতা দখল অথবা দেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার উদ্দেশ্য থাকতে পারে। দ্বিতীয়, সংখ্যায় অতি নগণ্য হলেও বাংলাদেশের মাটিতে কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রয়েছে, যাদের একটি বড় অংশকে সরাসরি ভারত পৃষ্ঠপোষণ ও আশ্রয় দেয়। এছাড়া ভারতের অঙ্গরাজ্যে পরিণত হতে চাওয়া সমর্থন গোষ্ঠীও তৈরি হয়েছে বিগত 17 বছরে। এরা যদি পিআর সিস্টেম ব্যবহার করে সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের যে কোনো অংশ আলাদা হয়ে যাওয়ার কথা বলে, তাহলে সেটা কিভাবে ঠেকানো যাবে? এখন প্রথম ও দ্বিতীয় দুটি কারণেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এখানে প্রতিবেশী ভারত তার নিজস্ব বলয় তো বসাবেই, বিশ্বের অন্যান্য সুপার পাওয়ারগুলো একই পদ্ধতি অবলম্বন করবে। আমি অতি সাধারণ মানুষ, আমার কাছে হিসাবটা সোজা। অতীতে যারা স্বাধীন বাংলাদেশ চায়নি এবং বর্তমানকালে যারা পতিত হয়েছে, তারাও স্বাধীন বাংলাদেশ বিক্রি করেছে। দুইটা একই জিনিস, তাদের ক্ষমতা চাই, দেশ তাদের প্রভুদের। এখন পাকিস্তানপন্থী আর ভারতপন্থী দুইটাই মিল লাগেছে। হিসাবটা আরো সহজ করে দেই, বাংলাদেশের জনগণ কোনো দালালদের কাছে রাজপথ ইজারা দেয় নাই। দেশবিরোধী কাজ যারা করবে তাদের পিঠের চামড়া তুলে নেওয়া হবে। দেশের জন্য জীবন দিয়ে দেব, তবু ৭১ আর ২৪ এই দুই প্রজাতির রাজাকারদের হাতে তুলে দেব না, অথবা অন্য যে কোনো দেশের দালালদের কাছে দেশকে নত হতে দেব না, ইনশাআল্লাহ।
জামায়াতের সঙ্গে নয়, এনসিপি নেতৃত্বে আসছে নতুন জোট। জামায়াতে ইসলামী কিংবা কোনো ইসলামিক দল নয়, নির্বাচনের আগে জাতীয় নাগরিক পার্টি নেতৃত্বে হতে পারে নতুন জোট। তবে এর শর্ত একটাই, সেই দলকে হতে হবে বাংলাদেশপন্থী। দলটির কেন্দ্রীয় দুই নেতা জানান, এ মাসের মধ্যে নিবন্ধন পেতে যাচ্ছে তারা। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পুরোদমে চলছে সাংগঠনিক বিস্তৃতি ও নির্বাচনী প্রস্তুতির কাজও। দেশব্যাপী জুলাই পদযাত্রার মাধ্যমে অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেন প্রবেশ করে রাজনীতির মূল শেকড়ে। তবে সম্প্রতি ছাত্র সংসদ নির্বাচনগুলোতে জুলাই অভ্যুত্থানের নায়কদের ভরাডুবি এসেছে আলোচনায়। গোড়ায় গন্ডগোল নাকি সাবেক সমন্বয়কদের সমন্বয়হীনতা, বিষয়টি কতটা ভোগাচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বন্ধু প্রতিম এনসিপিকে? এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাশিন বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ খুব বেশি দিন হয়নি প্রতিষ্ঠা হয়েছে। তৃণমূল পর্যায়ে সংগঠনের নেতাকর্মীরা যেতে পারেনি, এটি আমাদের ব্যর্থতা। তবে এর মানে এটা নয় যে আমরা দলগতভাবে পিছিয়ে পড়ছি বা জাতীয় রাজনীতিতে এর প্রভাব পড়বে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, যে রাজনীতির কথা আমরা বলছি সেই রাজনীতি অন্য কেউ করে আস্থা অর্জন করে দেখিয়েছে। আমাদের ছাত্র সংগঠন যথেষ্ট পরিমাণ শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পারেনি। এর মধ্যে ইসলামী দলগুলোর সাথে জোট কিংবা যুগপৎ আন্দোলন না করার কথা পরিষ্কার করেছে দলটির শীর্ষ নেতারা। তবে তারা এমন একটি নতুন নির্বাচনী জোট গঠনের কথা নিয়ে ভাবছে যেখানে চালকের আসনে থাকবে এনসিপি। সরোয়ার তুষার বলেন, এ মাসের মধ্যে নিবন্ধন পেয়ে যাব। আমরা যেহেতু বিশ্বাস করি যে আমরা একদিন বাংলাদেশকে নেতৃত্ব দেব, সেক্ষেত্রে আমরা মনে করি আমাদের নেতৃত্বে জোট হবে। জাবেদ রাশিন বলেন, সব রাজনৈতিক দলের চিন্তা ভাবনা আছে। যারা বাংলাদেশপন্থী এবং মধ্যমপন্থী তাদের সঙ্গে আমাদের নির্বাচনী সমঝোতা হতে পারে। চিন্তার জায়গায় যেহেতু মিল আছে, তাদের জোট হতে পারে। তবে জোটের নেতৃত্ব এনসিপি দেবে। বিএনপির সাথে বৈরিতা কিংবা জামায়াতের সাথে সখ্যতা এনসিপিকে নিয়ে আলোচনা আছে দুদিক থেকেই। তবে দলটির দাবি, বড় দুই দলের কেউই তাদের প্রতিপক্ষ নয়। দলটির নেতারা মনে করেন, অন্য যা কিছু নিয়ে সংলাপ কিংবা সমঝোতা হোক, শেষ পর্যন্ত জুলাই সনদের আইনি ভিত্তি না হলে নির্বাচনী পরিবেশ তৈরি হবে না। তাই দ্রুত নির্বাচন চাওয়া দলগুলোকে এই পথটা সহজ করার আহ্বান এনসিপির। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ, বিএনপির সমর্থন করে না বললেন সালাউদ্দিন আহমেদ। নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধকে বিএনপি সমর্থন করে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সম্প্রতি জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দল 14 দলীয় জোটকে নিষিদ্ধের দাবি জানিয়েছে। এ প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়টি নির্ধারিত হোক, এটা কোর্ট নির্ধারণ করবে। এর জন্য আইন সংশোধন করা হয়েছে। এই আইন আগে ছিল না। এখন গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের জন্য যে কোনো দলের বিরুদ্ধে আদালত ব্যবস্থা নিতে পারবেন। আদালত সিদ্ধান্ত নিলে নির্বাচন কমিশন মানতে বাধ্য। এই প্রক্রিয়ার বাইরে কোনো প্রক্রিয়াকে বিএনপি সমর্থন করে না। কিছু আসন পাওয়ার লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ পিআর পদ্ধতি চাইলে তা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। বিএনপি পিআরের পক্ষে নয়, অন্যদিকে কয়েকটি দল পিআরের পক্ষে অবস্থান নিয়েছে। সার্বিক বিবেচনায় নির্বাচন পেছনের আশঙ্কা দেখছে কিনা জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, নির্বাচনকে বিলম্বিত করার জন্য অথবা বাধাগ্রস্ত করার জন্য যে কোনো রাজনৈতিক কৌশলকে দেশের জনগণ প্রত্যাখ্যান করবে। এটা আমরা আগেও বলেছি, কারণ ভোটাধিকার প্রয়োগের দাবি আদায়ের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য দেশের মানুষ গত 16 থেকে 17 বছর অবিরাম সংগ্রাম করেছে, লড়াই করেছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। তিনি বলেন, রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের দাবি পরে গণদাবিতে পরিণত হয়েছে। এই গণ অধিকার তখনই প্রতিষ্ঠা হবে যখন আমরা অবাধ, সুষ্ঠু, গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদ পাবো, সরকার পাবো। সুতরাং যারাই এ পথে বাধা সৃষ্টি করতে চাইবে তাদের জনগণ প্রত্যাখ্যান করবে। এসব রাজনৈতিক কর্মসূচির জবাব দেওয়ার জন্য জনগণই বিচারক। বিএনপির উচ্চকক্ষে পিআর পদ্ধতি মেনে নিলে অন্যরা নিম্নকক্ষে প্রচলিত পদ্ধতি মেনে নিতে পারে। এ বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে সালাউদ্দিন বলেন, আমরা উচ্চ ও নিম্ন সব জায়গায় পিআরের বিপক্ষে। সালাউদ্দিন আহমেদ বলেন, দ্রুত গণতান্ত্রিকভাবে নির্বাচন না হলে দেশে একটি সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হতে পারে। রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য বিনষ্ট হবে, তখন পতিত ফ্যাসিবাদ সুযোগ নেবে। তাদের হাত ধরে দেশে আঞ্চলিক শক্তি জড়িয়ে যেতে পারে। এটা কেন্দ্র করে বৈশ্বিক শক্তিও সুযোগ নিতে পারে। এতে জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার হুমকির মুখে পড়তে পারে। 2024 সালের নির্বাচনে 28 দল অংশগ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, নিষিদ্ধ চাইলে এই 28টি দলকে দোষর হিসেবে নিষিদ্ধ চাইতে হবে। তাহলে নির্বাচনটা কাদের নিয়ে হবে, প্রশ্ন রাখেন সালাউদ্দিন। এই বিএনপি নেতা বলেন, নিজেদের অতিরিক্ত সুবিধার জন্য আরও অনেক দলে নিষিদ্ধ চাইতে পারে। তবে এখানে আওয়ামী লীগের বিষয়টি আলাদা। তারা গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের জন্য দায়ী। রাজনৈতিক দল হিসেবে আমরাই প্রথম আওয়ামী লীগের বিচার দাবি করেছিলাম। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার আওতায় আনার দাবি জানান তিনি। পাশাপাশি অন্য কোনো দলের বিরুদ্ধে যদি একই অভিযোগ থাকে সেটা আদালতে উত্থাপন করা যেতে পারে। আইন আগে ছিল না, এখন সংশোধন হয়েছে, যোগ করেন সালাউদ্দিন আহমেদ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।